করব সরাসরি পি ব্লকের যে ধর্মগুলো আছে, উদাহরণগুলো আছে এগুলোতে ঢুকতে, হ্যাঁ? কারণ তোমার কোশ্চেন হলে এখান থেকেই হবে। এমসিকিউ বলো আর সিকিউ বলো, মোটামুটি পি ব্লকের যেই গ্রুপগুলো আছে তোমরা তো জানো। পি ব্লকে বলছিলাম বর্গ মানে 6 × 6 36টা মৌল পি ব্লকের মধ্যে। তো এটা গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, 13, 14, 15, 16, 17, 18, 6টা গ্রুপ, 6টা করে মৌল, মোট 36টা মৌল। তো গ্রুপ 13 থেকে 18 যেই গ্রুপগুলো আছে, আমি মনে রাখার ট্রিক দিছিলাম, তো আশা করি সবাই শিখছো। আর প্রত্যেকটা গ্রুপে কি কি মৌল আছে এগুলো তোমরা পারো। তো আমি আজকে আলোচনা করার আগে ধরে নিব তোমরা গ্রুপ 13-তে কোন কোন মৌল আছে এগুলো জানো, গ্রুপ 14-তে কোন কোন মৌল আছে এগুলো জানো, হ্যাঁ? এরপরে আমি এটা ধরে নিয়ে সামনে আগাবো। 13-র যে মৌলগুলা, এদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, একদম 5 স্টার স্পেশাল টপিক গুলো আজকে আলোচনা করবো, যেগুলো একদম 5 স্টার টপিক। আজকে শুধু এইগুলা পড়াবো। এরপরেও কিছু জিনিস বাকি থাকে যেগুলা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বইয়ে আছে, কোশ্চেনও মাঝে মাঝে আসে। কিন্তু এখন যেগুলো পড়াবো এগুলো প্রত্যেকবারই আসতেছে, কলেজের পরীক্ষায় আসতেছে, ফাইনালে আসতেছে, অ্যাডমিশনে আসতেছে। তো এইগুলা নিয়ে আমরা আগে আলোচনা করি। আর যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আমরা পরে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পি ব্লকে প্রবেশ করতেছি। আগের দিন এস ব্লকের বৈশিষ্ট্য পড়ছিলাম। তো পি ব্লকের বৈশিষ্ট্য আমরা এখন পড়বো না, বৈশিষ্ট্য ডি ব্লকের সাথে মিলায় পড়বো। পি ব্লকে আমরা সরাসরি গ্রুপ 13 চলে যাচ্ছি। পি ব্লকের মৌলগুলা কেমন? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এরা হচ্ছে পি ব্লক। 6টা করে, 6টা, 6 × 6 36টা। আচ্ছা, তো এখানে সবার প্রথমে আলোচনা করবো আমরা গ্রুপ 13 নিয়ে। গ্রুপ 13 এ মৌলগুলা কি কি আমরা সবাই জানি। একটা আমরা হচ্ছে, আমরা কিভাবে পড়ছিলাম, বিএনপি আওয়ামী লীগ গেল ইন্ডিয়াতে, তাই না? তো এর মধ্যে বোরন আর অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের মেইনলি আলোচনা বিষয়। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কি, মানে গ্রুপ 13 থেকে আসার মতো কোশ্চেন কি? একটা কোশ্চেন হচ্ছে, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়ামের যে অক্সাইড Al2O3, এইটার প্রকৃতি কেমন? অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন? ক্ষারীয়, অম্লীয়, নাকি কেমন? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। এটা কিন্তু পরীক্ষায় আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। ওকে, তো কিভাবে ব্যাখ্যা করবা? নরমালি আমরা উভধর্মী প্রমাণ করি কিভাবে? একটা এসিডের সাথে বিক্রিয়া দেই, আর একটা কি করি, ক্ষারের সাথে বিক্রিয়া দিই। তো আমরা জানি যদি এসিড আর ক্ষারের বিক্রিয়া হয় কি তৈরি হয়? লবণ তৈরি হয়। আমরা কি বললাম? অ্যালুমিনিয়াম অক্সাইড, অনেকেই হয়তো এগুলো পারো, হ্যাঁ? তাও একটু রিভাইজ হওয়ার জন্য এগুলো পড়তে হবে। তো আমরা কি বললাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে আমরা জানি এসিড আর ক্ষারের বিক্রিয়া হলে লবণ পানি তৈরি হয়। তাহলে এই পাশে একটা এসিড নিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া দিলাম, তাহলে এসিড হিসেবে কাজ করতেছে HCl, আর অ্যালুমিনিয়াম অক্সাইড যদি ক্ষার হিসেবে কাজ করে তাহলে আমরা কি বলতে পারবো? অ্যালুমিনিয়াম অক্সাইড। এই বিক্রিয়ায় ক্ষার ধর্মী। তাহলে এই বিক্রিয়ায় মূলত কি তৈরি হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা লবণ আর হচ্ছে পানি। সমতা করলেও চলবে, না করলেও সমস্যা নেই। পানি তুমি সংকেতে লিখতে পারো H2O। সমতা করলেও চলবে, না করলেও সমস্যা নেই। সমতা করার জন্য তুমি এখানে অ্যালুমিনিয়াম যেহেতু 2টা আছে এখানে 2 দিতে পারো, এখানে 6HCl দিলে, ক্লোরিন 6টা দিলে। সমতা তোমার ইচ্ছা, এটা আহামরি কোনো ব্যাপার না। আচ্ছা, তো কথা হচ্ছে এই বিক্রিয়ায় প্রথমটায় অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষার হিসেবে কাজ করছে। তাহলে আরেকটা বিক্রিয়া দেখাতে হবে যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে এখানে এটা হচ্ছে ক্ষার আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অ্যাসিড। যদি এই বিক্রিয়ায় লবণ পানি তৈরি হয় তাহলে প্রমাণিত হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড কি? উভধর্মী অক্সাইড। এইখানে যে লবণটা তৈরি হবে তার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট। ওকে, এর নামটা ইম্পর্টেন্ট। সোডিয়াম, তোমরা বিক্রিয়া পারো কিন্তু নাম বলে যাও। সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট। ওকে, প্লাস হচ্ছে পানি। তো দেখো এখানে অ্যাসিড, এখানে ক্ষার, দুইটার মধ্যে লবণ পানি তৈরি হয়েছে। তাহলে কি এটা উভধর্মী অক্সাইড? এটা অনেকেই জানতা, একবার জাস্ট তোমরা দেখে নেবে। ওকে, আরেকটা জিনিস যেটা প্রশ্ন আসে 2 নম্বরে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, 2 নম্বরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আমি যদি আদ্রবি শোষণ করি,
এর প্রকৃতি কেমন? প্রকৃতি কেমন একটু খেয়াল করো, পার্থক্য আছে কিছু, হ্যাঁ। আগেরটার মধ্যে ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড, এবার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এর প্রকৃতি কেমন? এটা জলীয় দ্রবণ কি ক্ষারীয়, এর জলীয় দ্রবণ কি অ্যাসিডিক, ওকে। তো আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া দিই, AlCl3, এর সাথে পানির বিক্রিয়া দিই। পানি মানে কি? OH বন্ড H, ঠিক আছে? পানি মানে কিন্তু OH বন্ড H। তো খেয়াল করো, যদি আমরা এখানে তিনটা পানি নিই, তার মানে কি তিনটা OH আর তিনটা H। তো দেখো, একটা অ্যালুমিনিয়াম দিলাম, তিনটা OH দিলাম, OH3, আর তিনটা ক্লোরিনের সাথে তিনটা হাইড্রোজেন দিলাম, 3HCl। খেয়াল করো, যখন আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া করছি, বিক্রিয়াটা কেমনে ঘটাইলাম? 3 মোল পানি নিছি, তিনটা এইচ তিনটা ওএইচ, তিনটা ওএইচ এখানে দিয়ে দিলাম, আর তিনটা এইচ ক্লোরিনের সাথে দিয়ে দিলাম, তিনটা এইচ। তো এটা তো ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার। তার মানে কি বলতে পারি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে প্রকৃতিটা কেমন? ক্ষারীয়। ওকে, এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার? একটু জানাও তো। ওকে, তাহলে আমরা নেক্সট 3 নম্বরে যে কোশ্চেনটা আমাদের বলতে পারে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, ডাইমার গঠন করে। তো কেন গঠন করে আর কিভাবে গঠন করে হচ্ছে কথা। তো দেখো, আমরা যদি অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম দুইটা তুলনা করি, কাদের কাছে তুলনা করলাম? অ্যালুমিনিয়াম 3+ আর ম্যাগনেসিয়ামের 2+। একটু খেয়াল করলে দেখতে পাবা অ্যালুমিনিয়াম 3+ যেটা, এর কিন্তু তুলনামূলকভাবে চার্জ ঘনত্ব বেশি। কেন? দেখো এখানে 3+, পজিটিভ চার্জ কয়টা? 3। আর ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে 2+, চার্জ ঘনত্ব এর বেশি, আর হচ্ছে এর হচ্ছে কম। চার্জ ঘনত্ব অ্যালুমিনিয়াম 3+ এর বেশি আর ম্যাগনেসিয়ামের কম। এখন খেয়াল করো, অ্যালুমিনিয়াম যেটা, যদি আমরা এর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা দেখতে হবে এমন। তো দেখো, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 6টা। এখনো কিন্তু অষ্টক পূর্ণ হয় নাই, ঠিক না? অষ্টক পূর্ণের জন্য সে এখনো কি আরো 2টা ইলেকট্রন গ্রহণ করতে চাই, ঠিক না? তো দেখো, যখন 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাশাপাশি আসে, যখন এই পাশে আরো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাশাপাশি আসবে, তোমরা তো সবাই জানো ক্লোরিনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, জানো কি না? ক্লোরিনের স্ট্রাকচার কেমন? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন 17। তো যে আমরা চিত্র দেখি ক্লোরিনের শেষ কক্ষপথে, দেখবা 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এই একটা, এটা হচ্ছে আমাদের বন্ধন জোড়, যা বন্ধনে অংশগ্রহণ করবে। আর এই তিনটা হচ্ছে কি মুক্ত জোড়, ঠিক কিনা? মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? ক্লোরিনে কিন্তু মুক্ত ইলেকট্রন 3টা আছে। আচ্ছা, তো দেখো এই ক্লোরিনে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই অ্যালুমিনিয়াম কি চাইবে? ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রনের সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে। এখন তোমাদের নেক্সট কোশ্চেন আসতে পারে, ভাই সন্নিবেশ বন্ধন কি? সন্নিবেশ বন্ধন আর কিছু না, সন্নিবেশ বন্ধন এক প্রকার সমযোজী বন্ধন। সন্নিবেশ হচ্ছে এক প্রকার সমযোজী বন্ধন। এই কথাটা কেন বললাম? সমযোজী মানে কি সবাই জানে। সমযোজী মানে হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন। সমযোজী মানে হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন। এই ইলেকট্রন কিন্তু দুইটি মৌলই শেয়ার করে, ঠিক কিনা? দুটি মৌলই শেয়ার করে। সমযোজী বন্ধনে দুইজনই কি একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে না? এটা সবাই জানো না? যদি জানাও তো আমাকে কনফার্ম করো তো, যে সমযোজী যৌগের দুইটি মৌলই। আচ্ছা, তাহলে সন্নিবেশ বন্ধনে এইটাও ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়, বাট পার্থক্যটা হচ্ছে এখানে শুধুমাত্র একটি মৌলই ইলেকট্রন সরবরাহ করে, একটি মৌল ইলেকট্রন সরবরাহ করে। যেমন এই বিক্রিয়াটার দিকে তাকাও, ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে ক্লোরিন এখান থেকে দুইটা মুক্তজোড় ইলেকট্রন কাকে দিয়ে দিল? ক্লোরিন এখান থেকে দুইটা মুক্তজোড় ইলেকট্রন কাকে দিয়ে দিল? অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু কোনো ইলেকট্রন শেয়ার করে নাই, তারপরেও সে কি বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে একজন দুইটা ইলেকট্রন দেওয়ার কারণেও আরেকজন কোনো ইলেকট্রন না দেওয়াও যে বন্ধন, তার নাম কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। সুন্দর করে দেখতে চাও, এভাবে দেখতে পারো অ্যালুমিনিয়াম, ক্লোরিন,
ক্লোরিন, ক্লোরিন। এই যে এখানে ৩ জোড়া মুক্ত ইলেকট্রন আছে। আর আরেকটা যদি দেখাতে চাও, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। এখানেও কি ৩ জোড়া মুক্ত ইলেকট্রন আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ক্লোরিনের ১ জোড়া মুক্ত ইলেকট্রন, এটা সে কি করবে? এই অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করলো। আবার এই ক্লোরিনের ১ জোড়া মুক্ত ইলেকট্রন, এটা এই ক্লোরিনের সাথে শেয়ার করলো। তো দেখো ২ টা সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে। ফাইনালি কি তৈরি হলো? Al2Cl6। নরমাল বিষয়, আর কিছু না। কথা এটা না, কথা হচ্ছে তোমরা ছোটবেলা ঊর্ধ্বপাতন পড়তো কিনা? সরাসরি কঠিন থেকে কঠিনে তাপ দিলে যদি সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে আমরা কি বলতাম? ঊর্ধ্বপাতন। কয়েকটা ঊর্ধ্বপাতিত যৌগের নাম বলতো, কারা কারা ঊর্ধ্বপাতন হয় বলতো? আচ্ছা, কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন। আচ্ছা, আরেকটা যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খেয়াল করো ডাইমারটা কি? Al2Cl6। যদি এটাকে আমি ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে এই যে অ্যালুমিনিয়াম Al2Cl6 যেটা, এটা তো ডাইমার। এই ডাইমার ভেঙে, ডাইমারটা কি কঠিন অবস্থায় আছে, সরাসরি Al3L3 হয়ে, যাকে আমরা বলি বাষ্প মুক্ত হয়ে যায়। না, এটা হচ্ছে মনোমার। কথা বুঝতে পারছো? তাহলে এই কোশ্চেনটা আসতেই পারে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার মনোমারে পরিণত হয়, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঊর্ধ্বপাতন বিক্রিয়া কত তাপমাত্রায় ঘটে? আনসার কি? ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ২৬৮ পৃষ্ঠায় তুমি এটা পাবা, একদম নিচের দিকে লেখা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? একটু জানো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এরপরে যেটা আমাদের কিন্তু আহ, কয়েকটা বিক্রিয়া আছে, হ্যাঁ, বোরন রিলেটেড, যেটা আসলে লেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় তেমন আসে না, কিন্তু এমসিকিউ মাঝে মাঝে দিয়ে দেয়। মানে বোর্ড এমসিকিউ গুলো তুমি ঘাটাঘাটি করো, দেখবা এসি নিয়ে মাঝে মাঝে কয়েকটা এমসিকিউ আসে। তো আমরা রিস্ক না নিয়ে ৪ নম্বরে গ্রুপ ১৩ থেকে ওই এসিড গুলো সম্পর্কে জানবো। মানে আমরা বোরনের অক্সাইড B2O3, অ্যালুমিনিয়াম অক্সাইডের নাম কি? Al2O3। সেম ভাবে বোরনের অক্সাইড B2O3, এর প্রকৃতি হচ্ছে অম্লীয়। প্রকৃতি কি? অম্লীয়। তাহলে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রকৃতি কি? ক্ষারীয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রকৃতি কি? ক্ষারীয়। যার কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পানি দিলে কি তৈরি হচ্ছিল? ক্ষার তৈরি হচ্ছিল। কিন্তু এই B2O3 এটা হচ্ছে প্রকৃত অম্লীয়। তো আমি যদি এর মধ্যে পানি দিই, কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে, ঠিক কিনা? তো আমরা এখন এর সাথে কার বিক্রিয়া দিব? পানির বিক্রিয়া দিব। পানির বিক্রিয়ায় কি কি অ্যাসিড তৈরি হয়, ওইগুলো আমরা এখন কি করব, মানে দেখবো আর কি, একটা একটা করে, ঠিক আছে? আচ্ছা, তো B2O3 বোরন অক্সাইড যেটা, এর সাথে আমি যদি ১ অণু পানি দেই, তৈরি হবে একরকমের অ্যাসিড। আবার B2O বোরন অক্সাইড এর সাথে আমি যদি ২ অণু পানি দিই, তাহলে হবে আরেক রকম বিক্রিয়া হবে। আবার ধরো আমি যদি বোরন অক্সাইডের সাথে ৩ অণু পানি দিই, তাহলে কি আরেক ধরনের বিক্রিয়া হবে, ঠিক আছে? তো আমাদের বইয়ে মূলত ১ আর ৩ নিয়ে ফোকাস করা আছে, আমরা এই দুটো পড়বো, বাকিগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা ১ অণু পানি দিই, তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে হচ্ছে আমাদের কি বলে, মেটাবোরিক অ্যাসিড HbO2, মেটাবোরিক অ্যাসিড। এখন এই মেটা অর্থ আর হচ্ছে কি বলে, আরেকটা আছে অর্থ, মেটা আরেকটা আছে, আমার ঠিক খেয়াল নাই। ওইগুলোর নামকরণটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্টে। বুঝি নাই, কিছু বলছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অর্থ পরিচিত আছে। অর্থ, মেটা, আরটা হচ্ছে আমাদের, অর্থ তো বললাম, মেটা বলছি না? হ্যাঁ, মেটা, অর্থ আর হ্যাঁ এটাই। আচ্ছা, তো এগুলো হচ্ছে এসিডের নামকরণ। আচ্ছা, এখানে কার্বন আছে? এই এসিডটা আমি বলতেছি, কিন্তু কার্বন আছে? নাই। এটা জৈব এসিড না, এটা কি? অজৈব এসিড। তো অজৈব এসিডের নামকরণ আমাদের এই বইয়ের লাস্টে, ঠিক আছে? তো আমরা এখন নামকরণে ফোকাস করবো না, আমরা নামকরণ শিখবো একদম লাস্টের দিকে গিয়ে। তখন আমরা এই জায়গায় যে ফেরত আসছি, মনে হবে তোমার কাছে টপিকটা সহজ। এখন যদি আমি এই আলোচনায় যাই, তাহলে গ্রুপের আলোচনা হবে না।
মানে প্রত্যেকটা কিছু সেক্টর আছে। বোরনের ক্ষেত্রে যদি যোজনীর মান এমন হয় তাহলে তার নাম অর্থ, যোজনীর মান এমন হলে তার নাম মেটা, যোজনীর নাম এমন হলে তার নাম অমুক। তো এরকম ভাবে কিছু মান আছে, এগুলো এখন না, তোমরা বইয়ের লাস্টে উঠাইলে আমি তোমাদের পৃষ্ঠা বলে দিই, তোমার জাস্ট একটু মাথায় রাখো যে আমাদের বইয়ের লাস্টে আসে, তুমি পৃষ্ঠাটা বলে দিই। শর্ট সিলেবাসে কিন্তু নাই, হ্যাঁ, শর্ট সিলেবাসে নাই, কিন্তু এই যে পড়ার জন্য লাগে আর কি। পৃষ্ঠা হচ্ছে তোমার 359 থেকে, 359 থেকে পরে আছে, স্পেশালি 360 পৃষ্ঠায় অর্থ, পাইরো আর মেটা। আমি পাইরো নামটা ভুলে গেছি, হ্যাঁ, পাইরো নামটা ভুলে গেছি। অর্থ, মেটা আর পাইরো, তিনটা নাম আছে, এগুলো আমাদের পরে শিখবো। হ্যাঁ, আপাতত জাস্ট মাথায় রাখো যে আমাদের বোরন অক্সাইড, এর সাথে আমরা যদি কম পানি দেই একরকম বিক্রিয়া, বেশি পানি দিলে আরেক রকম বিক্রিয়া। তো যদি 3 অণু পানি দেই তখন কি হবে? তখন H3BO3, একটু আগে দেখাইলাম যে 3 অণু পানি মানে কি, 3টা H 3টা OH। আর H3BO3 মানে কি, BOH BOH আর BOH। এই যে 3টা হাইড্রোজেন, 3টা অক্সিজেন আর একটা বোরন, এই 3টা হাইড্রোজেন, তারপরে 3টা হাইড্রোক্সিল আর 3টা বোরন। ওকে, তো এখানে সমস্যা করার দরকার নাই, আমরা যেমন হয়ে দেখছি এরকম দিলে হবে। আর এর নাম হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। আপাতত জাস্ট মাথায় রাখো যে অর্থোবোরিক অ্যাসিড নামে কিছু একটা আছে, আমরা পরে এগুলো বিস্তারিত জানবো। এর নাম হচ্ছে অর্থ, আর এর নাম হচ্ছে মেটা। ওকে, জাস্ট আপাতত মাথায় রাখো, আমরা আমাদের লাস্টের পরে তারপর এগুলো নিয়ে পারছি। ওকে, জাস্ট টপিকটা ছিল এই জন্য বলে গেলাম। তো এখন গ্রুপ 14 মৌলগুলা হচ্ছে আমাদের কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। কেমিস্ট্রি থেকে এগুলার গুরুত্ব ফিজিক্সে বেশি। কেন ফিজিক্সে বেশি? এই যে সিলিকন, এই সিলিকনের চিপ, আমি এখন যেই মোবাইলে ক্লাস নিচ্ছি, তুমি এখন যেই ডিভাইসে ক্লাস দেখতেছো সবগুলোতে আছে, ঠিক আছে? সিলিকনের চিপ, তারপর হচ্ছে তোমার জার্মেনিয়াম কিন্তু ইউজ করা আরো সহজ, কিন্তু জার্মেনিয়াম প্রকৃতিতে বেশি পরিমাণ পাওয়া যায়, সিলিকন অনেক বেশি পাওয়া যায়। আমার আমেরিকার একটা জায়গার নাম হচ্ছে সিলিকন ভ্যালি। ওকে, ওইগুলো দিকে পড়া এখন না। তো কেন এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি, এটা ব্যবহার বেশি। ফিজিক্সে এখান থেকে ভালো প্রশ্ন আসে, কেমিস্ট্রিতে যদিও কম আসে, কিন্তু কেমিস্ট্রি কয়েকটা স্পেশাল কোশ্চেন আছে। যেমন 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এই যে কার্বন, কার্বনের অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে সিলিকন, সিলিকনের অক্সাইড হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। দুইটা কিন্তু একই গ্রুপের মৌল, একজন উপরে আরেকজন নিচে। কিন্তু দেখো, এ নিজে হচ্ছে গ্যাস, আর একই কঠিন, বালু। বালু কঠিন না, বালু কি গ্যাস? আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে কেন, প্রশ্ন হচ্ছে কেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন, যদিও বা তারা একই গ্রুপের মৌল। ওকে, তো প্রথম কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠনের দিকে তুমি যদি তাকাও, খেয়াল করো, একদম সরল রৈখিক, সাদা মনে কোনো কাদা নাই এমন গঠন, সরল রৈখিক গঠন, প্রথম কথা, সরল রৈখিক গঠন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এদের মাঝখানে যে আকর্ষণ বল, তার নাম হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। আচ্ছা, এখন তোমরা তো ভালো মতোই জানো যে যারা কঠিন তাদের মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, যারা গ্যাস তাদের মাঝখানে আকর্ষণ নাই বললেই চলে, যার কারণে এরা উড়ে উড়ে বেড়ায়, ঠিক আছে? তো দেখো, দুর্বল ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের কারণে কার্বন ডাই অক্সাইডের অণুগুলা একটা আরেকটারে কি আটকে ধরে রাখতে পারে না, ছড়ায় ছিটে থাকে, তাই এরা কি গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হওয়ার কারণ হচ্ছে এরা সরল রৈখিক, গঠন খুবই সিম্পল, এবং এদের মাঝখানে তেমন কোনো কঠিন তেমন দৃঢ় আকর্ষণ বল নেই। যে আকর্ষণ বল আছে তার নাম দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, যার কারণে এর অণুগুলো কাছাকাছি থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়, ঠিক আছে? মানে দুর্বল থাকে শেষ। উল্টা দিকে যদি সিলিকনের দিকে তাকাও, তো সিলিকনের হাত কয়টা বলো তো? সিলিকনের কয়টা হাত? 4টা, সিলিকনের 4টা হাত, ঠিক আছে? তো সিলিকন, 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 আমি কিন্তু দেখাই দিচ্ছি পরীক্ষায় কিভাবে আঁকবা, আমি যে দেখাচ্ছি পরীক্ষায় এইভাবে আঁকবা। দেখো, 3টা সিলিকন দিবা, আবার দিবা 3টা সিলিকন, আবার দিবা 3টা সিলিকন, ঠিক আছে? সিলিকন ডাইঅক্সাইড রাখতেছি না, অক্সিজেনের হাত তো 2টা, তাহলে এই যে 2 সিলিকনের মাঝখানে অক্সিজেন দিবা, দেখো অক্সিজেন 2 হাত কিন্তু ফিল আপ হয়ে গেল, অক্সিজেন, 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 অক্সিজেন। এখন এইখানে মাঝখানে অক্সিজেন দিয়ে, অক্সিজেন। কথা বুঝতে পারছো? এইভাবে এইভাবে ফিল আপ করবা, তাহলে 1 মিনিটে চিত্র আঁকা শেষ হয়ে যাবে। সিলিকনের হাতে 4টা করে, 4টা করে ফিল আপ করো, যেগুলো 4টা হয় নাই এগুলো 4টা করে ফিল আপ করে দাও।
শেষ, চিত্র কিন্তু শেষ। খেয়াল করো, সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একটা দৈত্যাকার গঠন তৈরি করছে। সিলিকন ডাইঅক্সাইডের n সংখ্যক পরমাণু একসাথে যুক্ত হয়ে একটা দৈত্যাকার গঠন তৈরি করছে, যা কিনা সিলিকন ডাইঅক্সাইডের পলিমার। ঠিক আছে, আমরা বলতে পারি এটা সিলিকন ডাইঅক্সাইডের একটা পলিমার গঠন। যারা কাছাকাছি থাকে, একসাথে যুক্ত থাকে, তাদেরকে আমরা কি বলি? কঠিন না? যদি দূরে দূরে থাকে তার নাম হচ্ছে গ্যাস। আন্তরিক আকর্ষণ নাই বললেই চলে। আর আন্তরিক আকর্ষণ অনেক বেশি, একসাথে গুচ্ছাকারে থাকে, তার নাম কি? কঠিন। এখন দৈত্যাকার অণু বলতে কি বুঝি? যারা এরকম একসাথে অনেকগুলা যুক্ত হয়ে পলিমার গঠন করে তার নাম হচ্ছে দৈত্যাকার অণু। আমাদের দুই বই মিলিয়ে মোটামুটি 3 থেকে 4টা দৈত্যাকার অণুর নাম দেওয়া আছে। ঠিক আছে? কারো কাছে সেকেন্ড পেপার বই আছে? সেকেন্ড পেপার বই আছে কারো কাছে? আমি দেখাই দিই বই থেকে। তো থাকলে বলো। কেমিস্ট্রি তোমরা চাইলে তোমাদের টেবিলেই আছে, সেকেন্ড পেপার বইয়ে থাকার কথা। আমি তোমাদের পৃষ্ঠা বলি, এখানে যাবা। আচ্ছা, আমি পৃষ্ঠা বলি, এই পৃষ্ঠায় যাবা। হ্যাঁ, এখানে গেলে তোমার দৈত্যাকার অণু কি বুঝতে পারবে। একটু ওয়েট করো, আমি দৈত্যাকার অণুটা বুঝি। একটু 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, আমি একটু খুঁজে বের করি। কই গেল? আচ্ছা, আমি একটু খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা, এই যে পাইছি, 692 পৃষ্ঠা, সেকেন্ড পেপারের 692 পৃষ্ঠা। আমি আমার বই থেকে ক্যামেরা অন করে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ক্যাবের ক্যামেরা অন করে দেখাচ্ছি, তো তাহলে এখান থেকে দেখতে পারবা। যাদের বই এখন কাছে নাই তারা তাহলে এখান থেকে দেখতে পারো। আমি একটু স্ক্রিন শেয়ার অফ দিয়ে ক্যামেরা যাচ্ছি। আচ্ছা, আশা করি আসছে বইটা। বই আসছে না? আচ্ছা, তো দেখো এখানে কি আছে, যে যেগুলো হচ্ছে আমাদের দৈত্যাকার অণু, এগুলোর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে সিলিকন কার্বাইড, আর এটা হচ্ছে হীরক। খেয়াল করছো? 3টা নাম আছে আমাদের বইয়ে, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বাইড, হীরক। হীরা, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বাইড, এরা হচ্ছে আমাদের দৈত্যাকার অণু। কারণ কি, এরা আসলে কি হিসেবে থাকে? একসাথে পলিমার করে থাকে। কথা বুঝতে পারছো? যেহেতু শর্ট সিলেবাস, পঞ্চম অধ্যায়ের এই টপিকটা আমাদের নাই, কিন্তু যদি বাই চান্স ফুল সিলেবাসে অ্যাডমিশন হয়, এই কোশ্চেনে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক। ঠিক আছে, সেকেন্ড পেপার কবে পড়বো কোনো ঠিক নেই, তাই দেখা দিলাম। দৈত্যাকার অণু আমরা তাহলে কি কি পেলাম? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বাইড, আর হচ্ছে আমাদের হীরক। ওকে, বুঝলে এই পর্যন্ত যা বলছি? তো এরা একসাথে পলিমার করে থাকে, তাই এরা করছে। আর ওরা পলিমার করতে পারে, তাই কি? হ্যাঁ বলো। আচ্ছা, কোশ্চেন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলেও সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন, যদিও বা তারা একই গ্রুপের মৌল। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো মেইনলি আমাদের কিন্তু সরাসরি বলবে না যে কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, সরাসরি বলে দিব না। আমাদের বুঝে নিতে হবে কিভাবে। একটু খেয়াল করো, সৃজনশীলটা কি টাইপের দিবে। এখান থেকে যদি সৃজনশীল হয় তখন কি টাইপের দিবে। এইভাবে একটা পর্যায় দিল, এভাবে একটা দিল, এইভাবে একটা দিল, এইভাবে একটা দিল। আচ্ছা, তো দেখো যেহেতু এই জায়গায় একটা বক্স আছে উপরে, তার মানে এটা হচ্ছে গ্রুপ 18, ঠিক কি? তোমাকে বললো 18, 17, 16, 15, 14, আচ্ছা এই পর্যন্তই। তোমাকে বললো এই যে এটা হচ্ছে এক মৌল, এটা হচ্ছে ওয়াই মৌল। গতে প্রশ্ন করলো এক্স ও ওয়াই এর অক্সাইড একই গ্রুপভুক্ত হলেও, একই গ্রুপভুক্ত হলেও এদের ভৌত অবস্থা ভিন্ন। দেখা করো, ভৌত অবস্থা ভিন্ন দেখা করো। তখন তোমরা মনে করবে আল্লাহ কি কঠিন প্রশ্ন করতে, কিছু তো পারি না। আসলে সব কিন্তু প্রশ্ন। এই এক্স আর এই ওয়াই আসলে জিনিসটা কি? দেখো গ্রুপ
আমি এই যে লম্বা একটা জিনিস দিয়ে বুঝতে পারলাম এটা আসলে কি গ্রুপ 18, তার মানে এটা হচ্ছে 17। এটা কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে না, নিজে বুঝতে হবে। 16, 15, 14। তো 14-র 1 নম্বর মৌল হচ্ছে কার্বন, 2 নম্বর মৌল কি সিলিকন। তাহলে এক্স ও ওয়াই হচ্ছে কার্বন আর সিলিকন। অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড একই গ্রুপভুক্ত হলেও এদের ভৌত অবস্থা ভিন্ন। ভৌত অবস্থা মানে হচ্ছে গ্যাস, তরল নাকি কঠিন, এটা হচ্ছে ভৌত অবস্থা। কথা বুঝতে পারছো? বুঝতে পারছো কোশ্চেন কেমন হবে? এই টাইপের কোশ্চেন করবে, আর কিছু না। একটু জানা বুঝলা কি? ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা গেল, 1 নাম্বার কোশ্চেন গেল গ্রুপ 14 থেকে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কার্বন আর সিলিকন দুইটা তো একই গ্রুপের। কার্বনের ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকনের ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, দুইটার মধ্যে এই সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, মানে পানির সাথে মিশে আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড হয় না। কোশ্চেন হচ্ছে কেন, এটাই পরীক্ষা আসবে যে কেন হয় না। ওকে, তো দেখো মেইনলি আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য কি দরকার এটা আমাদের বোঝা দরকার। যে আমরা এটা বুঝিয়ে দিলাম আমাদের কাজ। তোমরা একটু খেয়াল করো, কার্বনের হাত তো 4টা, তাহলে 4টা হাতে ক্লোরিন দিয়ে ফিল আপ হয়ে গেছে না PCl4 যৌগটায়? 4টা হাতে কিন্তু কি ক্লোরিন দিয়ে ফিল আপ হয়ে গেছে। তাহলে যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2 2s2 2p2, খেয়াল করো এইখানে আমাদের কোনো ডি অরবিটাল নাই। যদি এখানে 2d নামে একটা অরবিটাল থাকতো তাহলে আমি বলতাম ওই অরবিটালটা ফাঁকা, নতুন কেউ আসলে ওই 2d তে ঢুকায় দিব। কিন্তু খেয়াল করো 2d বলতে তো কিছু নাই, 2d তো সম্ভব না। তার মানে যদি নতুন কেউ আসতে চায়, কোশ্চেন হচ্ছে ভাই নতুন কে? CCl4 এর সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও, পানি যে এর সাথে বিক্রিয়া করবে কোথায় ঢুকবে? 4টা হাতি তো ফিল আপ, বিক্রিয়া যে করবে বিক্রিয়া করবে কিভাবে? 4টা হাত ফিল আপ না, যার কারণে এই বিক্রিয়াটা কি ঘটে না। অনেকের হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, সিলিকনের উদাহরণ দিই তাহলে 100% ক্লিয়ার হয়ে যাবে। তো সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, সিলিকন হচ্ছে 14, 1s2 2s2 2p6 3s2 3p2। একটু খেয়াল করো সিলিকনের 4টা হাত ফিল আপ, ক্লোরিন 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 ক্লোরিন। পার্থক্য হচ্ছে এর একটা 3d0 অরবিটাল আছে যাকে আমরা বলি ফাঁকা ডি অরবিটাল। এই ফাঁকা ডি অরবিটালের মধ্যে 5টা ঘর, 1 2 3 4 5। যদি এখন এখানে পানির সাথে বিক্রিয়া দিই, পানির সাথে বিক্রিয়া দিই তাহলে পানির আস্তে আস্তে এই ফাঁকা ডি অরবিটালে গিয়ে বিক্রিয়া করবে, পানির অণুগুলা ফাঁকা ডি অরবিটালে প্রবেশ করবে আর বিক্রিয়া করবে। কথা হচ্ছে বিক্রিয়া কিভাবে হবে, একটু তাকাও বিক্রিয়াটা কিভাবে হবে। সিলিকন এর ক্লোরিন 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 ক্লোরিন, সিলিকন টেট্রাক্লোরাইড এর সাথে বিক্রিয়া দিচ্ছে হচ্ছে পানির। তো পানির মধ্যে এখানে অক্সিজেনের মুক্ত ইলেকট্রন আছে, তো সবাই জানো, এটা আচরণ চলবে এখানে তেমন লাগে না। তো দেখো এই যে এইচ আর সিএল এই দুইটা আলাদা হয়ে যাবে, আর অক্সিজেনের যে মুক্ত ইলেকট্রন আছে এইটা দিয়ে সিলিকনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। কথা বুঝতে পারছো? এইচ আর সিএল আলাদা হয়ে যাবে, আর অক্সিজেনের যে মুক্ত ইলেকট্রন আছে এটা দিয়ে কি সিলিকনের সাথে সন্নিবেশ বন্ধন করবে। যে আমরা যে বললাম যে পানি এই ফাঁকা ডি অরবিটালে ঢুকবে, আসলে ফাঁকা ডি অরবিটালে কি ঢুকবে? পানির মুক্ত ইলেকট্রন গুলো ঢুকবে, এরা ঢুকে কি বিক্রিয়া করবে। ওকে, তো দেখো এই ধাপ পরে বিক্রিয়াটার অবস্থা কি হবে? একটা HCl তৈরি হইলো, আর তৈরি হলো হচ্ছে SiCl3OH, ঠিক না? এই বিক্রিয়া যদি আরো 3বার ঘটে, 3বার ঘটে, আরো 3বার, তাহলে কি হবে? প্লাস 4টা HCl আর এখানে SiOH4। এই জিনিসটা ধরতে পারলা কিনা দেখো তো, একটা বিক্রিয়ায় একটা ওয়েট আছে, তো 4টা বিক্রিয়ায় কয়টা ওয়েট আসবে? 4টা, 3টা ক্লোরিন বের হয়ে যাবে HCl হিসেবে। কথা ঠিক? বুঝলা কি জানো তো? তাইলে এটাকে বলে হচ্ছে সিলিকনের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ মানে কি? তোমার দেখো সিলিকন ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড
সিলিকনের লাস্ট কক্ষপথে 4টা, ক্লোরিন 4টা, মোট কয়টা? 8টা। তার মানে সিলিকন ক্লোরাইড হচ্ছে অষ্টকপূর্ণ। অষ্টকপূর্ণ। তাও এটা কি করছে? পানির মুক্ত জোড় ইলেকট্রনের সাথে বিক্রিয়া করছে। তা আমরা বলবো সিলিকনের অষ্টক সম্প্রসারণ হয়েছে। অষ্টক সম্প্রসারণ। তো অষ্টক সম্প্রসারণের মাধ্যমে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় বা আদ্র বিশেষণ ঘটে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডে আদ্র বিশেষণ ঘটে। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমাদের আর মোটামুটি গ্রুপ 14 থেকে এগুলাই আপনার কাছে লাগে। গ্রুপ 14 থেকে এগুলো পড়লে হয়। আর আমাদের পরে পড়তে গ্রুপ 15। হ্যাঁ, গ্রুপ 15 প্রথম একটা পড়া আছে মজার পড়া। গ্রুপ 15 প্রথম পড়া হচ্ছে এদেরকে নিক্টোজেন বলা হয়। গ্রুপ 15 কে বলা হয় নিক্টোজেন। আচ্ছা বলতো নিক্টোজেন কাদের বলে? নিক আচ্ছা, না, নিক্টোজেন কাকে বলে? নিক্টোজেন কাকে বলে সংজ্ঞা চাইবে পরীক্ষা। আচ্ছা, কেউ একজন বল, তাই বা বলো তো নিক্টোজেন কাকে বলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কারেক্ট আনসার দিছো আর কি, ভুল করো নাই। তো সবাই কি ভুল করে জানো? পরীক্ষায় প্রশ্ন আসে নিক্টোজেন কি, কি প্রশ্ন আসে? নিক্টোজেন কি, এটা হচ্ছে কোশ্চেন। সবাই আনসারে কি রেখে আসে জানো? গ্রুপ 15 এর মৌলসমূহকে নিক্টোজেন বলে। নিক্টোজেন বলে। এটা কোনো আনসার হলো বলো? বলছে নিক্টোজেন কি। কিন্তু তোমার যদি প্রশ্ন করে যে আহ, মানুষ কি, ছাদের নিচে বসবাস করে যারা, তারা হচ্ছে মানুষ। আরে এটা কোনো উত্তর হইলো? আরো ভালো সংজ্ঞা হইতে পারতো না? তো এটা কিন্তু সংজ্ঞা না। নিক্টোজেন কি বললে কিন্তু তুমি গ্রুপ 15 এর মূলকে নিক্টোজেন বলে, গ্রুপ 16 এর মূলকে তারপরে কি বলে আকৃতি উৎপন্নকারী বলে। আকৃতি উৎপন্ন ইংলিশ কি আমি তো ভুলে গেলাম। আর তারপর গ্রুপ 17 কি বলে? হ্যালোজেন বলে। আচ্ছা, চালকোজেন বলে। তারপর গ্রুপ 18 কে বলা হয় নোবেল গ্যাস। এইভাবে কিন্তু হবে না, এগুলো কিন্তু সংজ্ঞা না আসলে। সংজ্ঞাটা আসলে কি, কেন বলে। তো তুমি যদি বায়োলজির মতো ওয়ার্ড গুলা ভাঙবে তাহলে তো কাজ শেষ। নিক্টো প্লাস জেন, এই সরি কি হবে একটা ওয়ার্ডের মধ্যে, সাইকোলজির মতো। হ্যাঁ, সাইকোলজি বাংলাতে যেমন পিটা উজ্জ, এখানে নিক্টোর মধ্যে কিন্তু পিটা উজ্জ। আচ্ছা, তো দেখো জেন মানে হচ্ছে জেনারেট বা তৈরি করা, আর নিক্টো মানে হচ্ছে শ্বাসরোধ। তাহলে শ্বাসরোধকারী অবস্থা তৈরি করে যে গ্যাসগুলো, তার নাম হচ্ছে নিক্টোজেন। ওকে, তো কোনগুলো নিক্টোজেন? গ্রুপ 15 যে 6টা মৌল আছে, ঠিক আছে? 6টা মৌল কি কি? নাই, পানি আছে, শুধু বালি, এগুলো আমরা থেকে শিখছিলাম। আরেকটা হচ্ছে লাস্টে এটা। যে আমাদের মোট 6টা হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস বা নিক্টোজেন। সংখ্যাটা কি হবে? শ্বাসরোধকারী গ্যাস সমূহকে নিক্টোজেন বলে। এরা গ্রুপ 15 তে অবস্থিত। শেষ, কাজ শেষ। ওকে, এটা কিন্তু আনসার হবে। ঠিক আছে, তো আমাদের গ্রুপ 15 এক নাম্বার থেকে হচ্ছে নিক্টোজেন কি, আর 2 নাম্বার থেকে মূলত বেশ ভালো পড়া আছে এখান থেকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয় সবাই জানে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কে, কেউ বলতে পারবা? সবচেয়ে নিষ্ক্রিয়, হ্যাঁ, সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। এটা যেমন এমসিকিউ আসে তেমন কিন্তু কি সিকিউ আসে। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন, এমসিকিউ আসে কিন্তু দুই সন্তান। তো কেন? আচ্ছা, নিষ্ক্রিয় কারা? যারা বিক্রিয়া টিক্রিয়া করে না, একা একা থাকে। তো দেখো নাইট্রোজেন এর গঠনটা হচ্ছে, নাইট্রোজেন হাত চিন্তা না, এটা হচ্ছে নাইট্রোজেনের যে অণু এর গঠন, N2 এর গঠন। তো দেখো আমরা তো জানি যখন একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন, এর নাম হচ্ছে সিগমা বন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা সিগমা একটা পাই। কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে, একটা সিগমা দুইটা পাই, ঠিক না? তো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা সিগমা দুইটা পাই। তাহলে একটা সিগমা দুইটা পাই, অটোমেটিক্যালি তার বন্ধনটা কি স্ট্রং। প্রথম কথা হচ্ছে বন্ধন হচ্ছে স্ট্রং, আর এই বন্ধনটা ভাঙতে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এই বন্ধনটা ভাঙার জন্য। নর্মালি নর্মাল পরিবেশে আমরা এত তাপমাত্রা তৈরি করতে পারি না। যখন বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকানোর সময় পরিবেশে
বিজলি চমকানোর সময় এরকম 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়, তখন নাইট্রোজেন ভেঙে এন আর এন হিসেবে আলাদা হয়। কিন্তু নর্মালি নাইট্রোজেন কিন্তু আলাদা হয় না। আর দেখো বায়ুতে নাইট্রোজেন কত পার্সেন্ট? 78%। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল 2 বছর আগে। ঠিক আছে, তো নাইট্রোজেন সম্পর্কে আমি কি কি জানলাম, যে নাইট্রোজেন যদি একে আমরা ভাঙতে চাই, বন্ধন যদি ভাঙতে চাই, তাহলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন পড়বে। ওকে, এরপর নাইট্রোজেন মৌল সক্রিয় হবে, বন্ধন খুবই স্ট্রং। আরেকটা জিনিস জানতে পারো, বন্ধন ভাঙার জন্য যে আর কি শক্তি, এটা হচ্ছে 945 কিলো জুল পার মোল। তোমার ইচ্ছা চাইলে মনে রাখতে পারো, আয়সা পড়লে পড়তে পারে, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না, NSI নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাইট্রোজেনের যে বন্ধন ভাঙার শক্তি বা বিয়োজন শক্তি তা হচ্ছে 945 কিলোজুল পার মোল। তাপমাত্রা দরকার হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর ইলেকট্রন বিন্যাস খুবই দৃঢ় হওয়ার কারণে বন্ধন স্ট্রং। তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই ইলেকট্রন বিন্যাস দৃঢ় বুঝলাম কেন? একটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেন হচ্ছে 7, 1s2, 2s2, 2p3। তো যে সুন্দর করে লিখি 1s2, 2p2, 2s2, 2px1, 2py1, 2pz1। এটা আবার কি হলো? আচ্ছা, 2pz1। তো দেখো প্রত্যেকটাই অর্ধপূর্ণ। 2p3 অর্ধপূর্ণ না? আমরা জানি সবচেয়ে স্টেবল কখন, যখন অর্ধপূর্ণ অথবা পূর্ণ, ঠিক কিনা? তো দেখছো এটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থা, তাই কি স্টেবল, বন্ধনগুলো খুব স্ট্রং। কথা বুঝতে পারছো? এই পর্যন্ত যা বললাম বুঝছো? তাহলে এখন তোমাদের 5 মিনিট ব্রেক। ওকে, 40 বাজে, তোমরা 41 বাজে, তো ঠিক 45 আসা করো। ঠিক আছে, আমি যে মিটিং দিতে যাবে এর জন্য আর কি লিভ নিচ্ছি। ঠিক 45-এ তোমরা আবার জয়েন করো এই লিঙ্কে। আমি এই পার্টটুকু আলাদা করতেছি, এখন এটা আলাদা পাবো।